আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। আজকে আমরা এসি সার্কিটের 11 নম্বর ক্লাস করব এবং এসি আর এলসি সিরিজ সার্কিট হচ্ছে সিরিজ সার্কিটের 5 নম্বর ক্লাসটা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ম্যাথ করবো আর কি। আমরা কিন্তু ম্যাথ করতেছিলাম এসি সিরিজ সার্কিটের, ঠিক আছে? তারই ধারাবাহিকতাই আজকে আরও ম্যাথ করবো আমরা। ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। প্রশ্নটা আগে দেখি। এখানে বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালু যেটি মানে টোটাল ইম্পিডেন্স, টোটাল কারেন্ট এবং টোটাল না, এখানে এই ভি আর দ্বারা বোঝাইতেছে যে এখানে একটু সার্কিটটা দেখেন। এই সার্কিটের মধ্যে একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। ভি আর দ্বারা আমরা বুঝবো যে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো। ভিএল ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো আমরা, এবং বিসি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো, ঠিক আছে? এখন প্রশ্ন দেখেন, এখানে কি চাইছে? পিআর মানে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ, এবং ভিএল যেটা এটা হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা, এবং বিসি হচ্ছে আমাদের ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ, ঠিক আছে? তারপর দেখেন পিআর হচ্ছে যে এই রেজিস্টরটা এই সোর্স থেকে কতটুকু পাওয়ার নিতেছে ওইটা, ঠিক আছে? পিআর। তারপর পিএল মানে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটা কতটুকু পাওয়ার নিতেছে, এবং পিসি হচ্ছে যে ক্যাপাসিটরটা কতটুকু পাওয়ার নিতেছে, ঠিক আছে? তারপর আমাদের বলতেছে যে টোটাল পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর বের করা লাগবে। এই বিষয়গুলো আমাদের বের করা লাগবে। এবং দেখেন এইখানে আমাদের কি দেওয়া আছে? এই সার্কিটটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই সার্কিটের দেখেন এখানে ইন্ডাক্টর যে ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 7 ওহম, এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 3 ওহম, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, টোটাল ইম্পিডেন্সটা লেখার চেষ্টা করি। টোটাল ইম্পিডেন্সের সূত্রটা কি? টোটাল ইম্পিডেন্স এখানে দেখেন আর আছে, এল আছে, সি আছে, তাহলে টোটাল ইম্পিডেন্সটা কিভাবে আমরা লিখব? টোটাল ইম্পিডেন্সের সূত্রটা আমরা জানি, জেড টি ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্সি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্সের সূত্র, যেটা আমরা জানি। তাহলে আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 3 লিখলাম, প্লাস জেড অপারেটরটা বসায় দিলাম, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেখেন 7 ওহম, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত? 3 মাইনাস করতে হবে। এখন 7 থেকে 3 গেলে কত থাকে? 4 থাকে। 3 প্লাস জে অফ 4, এখানে প্লাস আছে না? এই প্লাস দিয়ে আমরা বুঝতেছি যে এখানে ক্যাপাসিটর থাকার পরেও এই সার্কিটটা কিন্তু আমাদের কি? ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি ফর্মে হইলো? পোলার রেক্টাঙ্গুলার ফর্ম। এটারে যদি আমরা পোলার ফর্মে লিখতে চাই তাহলে লিখব, ক্যালকুলেটর চাপেন, ঠিক আছে? ক্যালকুলেটর চেপা এটারে এই রেক্টাঙ্গুলার ফর্মটারে পোলারে কনভার্ট করে ফেলার চেষ্টা করি আমরা। তাহলে আমরা 5 অ্যাঙ্গেল পাই 53.13 ডিগ্রি, ঠিক আছে? আমরা কিন্তু সুন্দর একটা কাজ করে ফেলছি, টোটাল ইম্পিডেন্সটারে আমরা পোলার ফর্মে নিয়ে আসছি,
ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্ট বের করে ফেলা। ঠিক আছে, এইখানে দেখেন আপনার কি দেওয়া আছে, ভোল্টেজটা দেওয়া আছে। সুতরাং আর আপনি কি জানেন, টোটাল ইম্পিডেন্সটা আপনি কিন্তু এখন বের করলেন। তাহলে আপনি টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারবেন। তাহলে আমরা জেডটিটা বের করে ফেলবো এখন। না, টোটাল কারেন্ট হচ্ছে যে আইটিটা বের করে ফেলবো। আইটি হচ্ছে আমাদের ভোল্টেজ। ভোল্টেজ কত? এখানে দেখেন 5 অ্যাঙ্গেল না 50 অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে 0, তাইলে 0 দিলাম না আমরা। এবং এখানে ইম্পিডেন্সটা কত পাইলাম এটা লিখে দিই। 5 অ্যাঙ্গেল হচ্ছে 53.13। এখন একটু ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাব, টোটাল কারেন্টটা পেয়ে যাব। এখন আপনাদের কাজ হচ্ছে একটু ক্যালকুলেশন করেন তো। ক্যালকুলেশন করে দেখবেন যে পাবেন হচ্ছে 10 অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 53.13 ডিগ্রি। এটা হচ্ছে আপনার টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট দেখেন কি হইতেছে এখানে, এটা তো আমাদের সোর্স। এই সোর্স থেকে কারেন্টটা কি হবে, এইখান দিয়ে বের হবে, বের হয়ে আবার এই সোর্সে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা এই কারেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে দেখেন আমরা যা চাই সব কিছু এখন ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমরা এই যে এখানে যে আমাদের রেজিস্টর আছে, রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখেন আমরা এখানে এখন রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজটা আমরা নাম কি দিছিলাম, বিআর। ওকে, তাহলে রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কত যাইতেছে, এই কারেন্টটা যাইতেছে। তাহলে কারেন্টটা লিখি 10 অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেলটা সুন্দর হয়নি, মাইনাস 53.13 ডিগ্রি। এখন এই রেজিস্টারের ভ্যালুটা গুণ করে দিব, বি ইকুয়াল টু জানি কি আইআর। তাহলে আর এর মান কত, 3, গুণ করি তাহলে কত হয় বলেন তো। এটাই হচ্ছে আমাদের এইখানে রেজিস্টারের আড়াআড়িতে ভোল্টেজটা হবে। এখন কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করার পর পাবেন হচ্ছে 30 অ্যাঙ্গেল পাবেন হচ্ছে, অ্যাঙ্গেল লেখা উঠতেছে না কেন, আচ্ছা অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওইটাই থাকবে, মাইনাস 53.13 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজ। এবং আমরা এখন ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। ভিএল, ভিএল হবে আমাদের কারেন্ট, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে এই কারেন্টটা কিন্তু ফ্লো হইতেছে। তাহলে এই কারেন্টটা বসাবো, অ্যাঙ্গেল হচ্ছে 53.13 এবং ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা গুণ করব, তাইলে 7 ক্যালকুলেশন করা দরকার, করে আমরা পাবো হচ্ছে ও সরি এখানে একটু আপনাদের সবারই ভুল হবে। এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যখন গুণ করব তখন কিন্তু আমাদের কি করা লাগবে, অপারেটর দেওয়া লাগবে, যে অপারেটর দেওয়া লাগবে। ঠিক আছে, যে এবং এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু এই যে এর আগে মাইনাস হবে, যে অপারেটরের আগে মাইনাস হবে।
ঠিক আছে, ভুল করা যাবে না। তাহলে এখন ক্যালকুলেশন করার পর আমরা কত পাই? 70 এবং অ্যাঙ্গেল কত পাই? 34.87 ডিগ্রি পাই। ঠিক আছে, এভাবে আমরা ইন্ডাক্টরটাও বের করে ফেললাম। এখন আমরা কি করব? ক্যাপাসিটরটাও বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের আরআরইতে ভোল্টেজ হচ্ছে বিসি এবং বিসি এর মধ্য দিয়ে, মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্টটা কি ফ্লো হইতেছে ওইটা একটু দেখেন। এখানে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা, তাইলে 10 অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত আছে? 3, তাহলে 3 দিব। এখন এখানে এই জিনিসটার মধ্যে সবাই ভুল করে, পরীক্ষার হলে সবাই ভুল করে, কিন্তু এক্সারসাইজও হয়তো বা ভুল করে না, কিন্তু পরীক্ষার হলে এই জিনিসটা সবাই ভুল করে। দেখেন আমি একটু কালার দিয়ে লিখি। এইখানে মাইনাস দেওয়া লাগবে যে অপারেটরের আগে যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বসাবো। কত? 3। এখন ক্যালকুলেশন করেন। ঠিক আছে, এই জিনিসটাই বলতেছি যে ভুল করে আর কি সবাই। এখন ক্যালকুলেশন করেন তো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলেন। ক্যালকুলেশন করার পর আপনি পাবেন হচ্ছে 30। অ্যাঙ্গেল কত পাবেন? 143.13 ডিগ্রি এটা আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে এই ক্যাপাসিটরের আরআরইতে ভোল্টেজটা। হ্যাঁ, এখন আমাদের কিন্তু আবার চাইছে যে এই রেজিস্টরের আরআরইতে পাওয়ার, ইন্ডাক্টরের আরআরইতে পাওয়ার এবং ক্যাপাসিটরের আরআরইতে পাওয়ার চাইছে, তাই আমরা পাওয়ার বের করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, দেখেন তো আমরা পিআর হচ্ছে আমরা রেজিস্টরের আরআরইতে পাওয়ারটা নিব। পিআর হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, পিআর হচ্ছে এই রেজিস্টরের আরআরইতে পাওয়ারটা। তাহলে পাওয়ারের সূত্র আমরা জানি দুইটা, একটা হচ্ছে আই স্কোয়ার আর, আরেকটা হচ্ছে বিআই কস থিটা। মূলত এসি সার্কিটে অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ারের আর কি। ঠিক আছে, তো বিআর হচ্ছে আমাদের, তো আমরা যেহেতু বি এবং আই এবং পাওয়ার ফ্যাক্টর জানি, এই জন্য আমরা ভিআই কস থিটা ইউজ করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ভি কত, ভোল্টেজটা কত, রেজিস্টার আরআরইতে ভোল্টেজটা আমরা কিন্তু বের করছিলাম কত? 30। ঠিক আছে, এবং রেজিস্টারের মধ্য দিয়া কারেন্ট কত ফ্লো হইতেছিল দেখেন, এই কারেন্টটা কিন্তু আমরা পাইছিলাম কত? 10 ইন্টু 10 এবং কস। এখন কথা হচ্ছে রেজিস্টারের ফেজ অ্যাঙ্গেল কত? এই রেজিস্টারের ফেজ অ্যাঙ্গেল 0। ঠিক আছে, 0 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করার দরকার, করেন। ক্যালকুলেশন করার পর আমরা পাওয়ারটা পেয়ে যাব, তা হচ্ছে 300 ওয়াট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এইখানে এটা একটা আনসার হইলো, এটা আমাদের একটা আনসার হইলো, এইগুলো কিন্তু আমাদের চাইছে। ঠিক আছে, এবং এখন আমরা পিএল বের করে ফেলার চেষ্টা করি। পিএল হচ্ছে আমাদের ইন্ডাক্টরের আরআরইতে পাওয়ারটা, মানে ইন্ডাক্টর কি পাওয়ারটা নিতেছে ওইটা। তাহলে আমরা এই একই সূত্র ইউজ করব, ভি আই কস থিটা। এখন যেহেতু ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ ভিএল দ্বারা প্রকাশ করি, এবং যেহেতু এটা সিরিজ সার্কিট সব জায়গায় কারেন্টটা কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে, তাহলে ভিআই কস থিটা, তাহলে ইন্ডাক্টরের আরআরইতে ভোল্টেজটা আমরা কত পাইছিলাম? 70। ওকে, এবং কারেন্ট কত? এই
সিরিজ সার্কিট যেহেতু এখানে যে কারেন্ট পাইছি ওইটাই ইন্টু 10 cos থিটা, এবং এইখানে আমাদের এই থিটার জায়গায় কত বসাবো। এখানে দেখেন, এখানে যেহেতু ইন্ডাক্টরটা দেওয়া আছে, শুধু ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, সুতরাং পিওর ইন্ডাক্টরের ফেজ অ্যাঙ্গেল কত থাকে 90 ডিগ্রি। ঠিক আছে, পিওর ইন্ডাক্টরের ফেজ অ্যাঙ্গেল কত থাকে 90 ডিগ্রি। বসাইলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমাদের আনসার কত আসে বলেন তো, 0 ওয়াট আসবে। এইগুলা কিন্তু আমরা প্রমাণ করছি যে যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয় সে কিন্তু কোনো পাওয়ার নেয় না সোর্স থেকে। ঠিক আছে, তারপর পিসি ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি আই কস থিটা। হ্যাঁ, এখন দেখেন এইখানে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা কত পাইছিলাম 30 এবং আই কত 10 কস থিটা। থিটা এখানে ক্যাপাসিটরের ফেজ অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সুতরাং বসাইলাম, এটা কি আসবে আমাদের 0 ওয়াট আসবে। ঠিক আছে, এটা আমাদের 0 ওয়াট আসবে। ঠিক আছে, যেহেতু এটা পিওর ক্যাপাসিটর। ঠিক আছে, এটাই আমাদের কাছে চাইছে, এবং টোটাল পাওয়ারটা চাইছে। টোটাল পাওয়ারটা কত হবে বলেন তো, পিটি। পিটি হচ্ছে যে এই তিনটা পাওয়ার যোগ করলেই হবে, তার মধ্যে দুইটা পাওয়ার কি 0, তার মানে পি আর যেটা ওইটাই হচ্ছে আমাদের টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কত 300 ওয়াট। এটাই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এখন আমাদের কাছে আরেকটা জিনিস চাইছে ছোট করে, কি চাইছে, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা চাইছে। তো পাওয়ার ফ্যাক্টরটা যদি মানে বিভিন্ন সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে আমাদের ভুল হয়, এই ভুলটা এড়ানোর জন্য আমরা কি করব, এই যে আমাদের ইম্পিডেন্স আছে না, ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা আছে ওইটা নিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলবো। তাহলে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলি। পাওয়ার ফ্যাক্টরটা আমরা এইখানে বের করতেছি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা। তাইলে এখানে থিটার জায়গায় আমরা কত বসাবো, থিটার জায়গায় 53.13 বসাবো, cos 53.13 বসালাম। এখন ক্যালকুলেশন করেন তো, ক্যালকুলেশন করে আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাইলাম হচ্ছে 0.6। এখন আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সার্কিটটা কি ইন্ডাকটিভ সার্কিট, কারণ এখানে কি ইম্পিডেন্সের যে অপারেটরের আগে কি আছে প্লাস, এজন্য এটা কি ইন্ডাকটিভ, এবং এই সার্কিটটা ইন্ডাকটিভ আর কি। এই সার্কিট যেহেতু ইন্ডাকটিভ, তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। ইন্ডাকটিভ হলে কি হয়, ল্যাগিং হয়, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এভাবে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ম্যাথের মধ্যে আপনাদের কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন, প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই, আগানোর চেষ্টা করি। তো আমরা এখন এই ম্যাথটা করব। ম্যাথটা প্রশ্নটা ফার্স্ট অফ অল দেখি। হ্যাঁ, দেখেন এই প্রশ্নের মধ্যে আমাদের কি একটা সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, সার্কিটটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, তারপর সার্কিটের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে দেখেন, এখানে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে এবং টোটাল কারেন্টও দেওয়া আছে। তারপর এইখানে রেজিস্টর দেওয়া আছে একটা, যার রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই, এবং রেজিস্টর আর ভোল্টেজটা আমরা জানি না। ইন্ডাক্টর দেওয়া আছে এখানে একটা, ইন্ডাকটিভ ইন্ডাকট্যান্স দেওয়া আছে, এবং আমাদের ভোল্টেজটা আমরা জানি না। ক্যাপাসিটরের ভোল্টেজও দেওয়া নাই, ক্যাপাসিট্যান্সও দেওয়া নাই। আচ্ছা, আমরা যখন এই সলিউশন, আচ্ছা এখন আমরা দেখি কিভাবে আগানো যায়। এই সার্কিটটা কিন্তু
দেওয়া থাকবে না পরীক্ষায়, শুধু উপরে লিখাটুকু থাকবে। আপনার কি করা লাগবে, উপরের লিখাটুকু থেকে এই সার্কিটটা আঁকা লাগবে, তারপর আগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন কি দেওয়া থাকে, একটি আরএলসি সিরিজ সার্কিট, তার মানে আর আছে, এল আছে, সি আছে। সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা আমাদের লাগবে, এবং প্রবাহিত কারেন্টও দেওয়া আছে। ঠিক আছে, আমরা কিন্তু সার্কিটটা আঁকে ফেলছি সুন্দর করে। আচ্ছা, তারপর সার্কিটের ইন্ডাকট্যান্স দেওয়া আছে। ঠিক আছে, বাকি উপাদানগুলো বের করা লাগবে। বাকি উপাদান বলতে এখানে যে আপনার রেজিস্টর আছে না, এই রেজিস্টর এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, এই দুইটা জিনিস আমাদের চাইছে পরে, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস বের করার জন্য আমাদের আরও কিছু জিনিস বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই দুইটা জিনিস বের করার জন্য আমরা ইম্পিডেন্সটা বের করে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমে ইম্পিডেন্সটা বের করে নিই। ইম্পিডেন্সটা হচ্ছে যে আপনার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কত আছে, এখানে ভোল্টেজ আছে 10√2 এবং অ্যাঙ্গেল কত আছে -55। তাহলে সরি, এটা তো আমাদের কারেন্ট, তাহলে ভোল্টেজ কত আছে 400 এবং -10 অ্যাঙ্গেল আর কি। তাহলে আমরা প্রথমে ভোল্টেজ V/Z লিখি, তাহলে ভি কত আমাদের 400, অ্যাঙ্গেল হচ্ছে -10 এবং কারেন্ট কত 10√2, অ্যাঙ্গেল কত -55। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করার পর আমরা ইম্পিডেন্সটা পাইলাম হচ্ছে 28.85, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এখানে এটা কি ফর্মে আসলো আমাদের ইম্পিডেন্সটা আমরা পোলার ফর্মে বের করছি। সুতরাং এটা যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এটু করে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করে ফেলবো। রেক্ট্যাঙ্গুলার ফর্মে এটু করে কনভার্ট করলে আপনি পাবেন হচ্ছে 20 প্লাস জে অফ 20 ওহম পাবেন আর কি। ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এখানে একটা কাজ হয়ে গেছে, আপনার যে রেজিস্ট্যান্স চাইছে ওইটা কিন্তু পেয়ে গেছেন। তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম হচ্ছে 20 ওহম, যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে। একটা আনসার হয়ে গেল আমাদের। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে ক্যাপাসিট্যান্স চাইছে, তো ওইটা বের করার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে একটু কাজ করে আগাইতে হবে আর কি। ঠিক আছে, আমরা একটু জুম আউট করে নিব, তাহলে লেখা যাবে অনেক বেশি। আচ্ছা, এখানে আমরা এখন এক্স মানে এখানে যে 20 আছে না, এই 20 হচ্ছে যে আপনার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের টোটালটা আর কি। টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এটারে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটারে 20 পাইলাম, এটা কিন্তু আমরা এই যে ইম্পিডেন্স থেকে পাইছি, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমরা এখন এটার ইউজ করব না, পরে ইউজ করব। চাইলে আমরা এটা ইউজ করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর আছে না, ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আমাদের এক্সএল ইকুয়াল টু কি 2πfl। এখানে 2πfl, এখানে ফ্রিকোয়েন্সিটা আপনার কি করা লাগবে, বের করা লাগবে বা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই যে ওমেগা মানে কি, অথবা আপনার এক্সএল সমান ওমেগা এল এটা লিখতে পারেন, এবং এই ওমেগা ইকুয়াল টু কত দেওয়া আছে 3000 দেওয়া আছে। তাহলে এখানে বসাবো আমরা 3000, এল কত, এল এর মানটা বসাই। এল এর মান হচ্ছে 0.0
0.01। তাহলে আমরা পাইলাম হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টান্স কত পাইলাম, 30 ওহম পাইলাম। ইন্ডাকটিভ রিয়াক্টান্স আমরা 30 পাইলাম, ঠিক আছে। এখন আমরা দেখেন কি জানি, টোটাল রিয়াক্টান্স জানি x, এই ভ্যালুটা জানি। এই টোটাল রিয়াক্টান্স সমান কি জানি আমরা, xl মাইনাস xc, ঠিক আছে। এখন এই ইকুয়েশনে টোটাল রিয়াক্টান্স কত পাইছিলাম, 20, ওকে। xl কত পাইছিলাম, 30, এইখান থেকে পাইলাম যেটা, মাইনাস xc। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, xcটা পাওয়া যায়। xc হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে xcটা পাওয়া যাবেন 10 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্স, মানে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স আর কি, ঠিক আছে। তো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স পাইলাম 10 ওহম। এখন আমাদের ক্যাপাসিট্যান্স লাগবে, সুতরাং আমরা এখান থেকে ড্রাইভ করতে পারি। xc সমান কি জানি, 1/ওমেগা c 10। এখন এখানে ওমেগার মান কত জানি আমরা, 3000। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ক্যালকুলেশনে আগাইতে পারি। ক্যালকুলেশন মানে ওমেগার মান 1000 বসায়া আমরা এই সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে আপনাদের কাজ হচ্ছে ওমেগার মান বসান, ওমেগার মান এইখান থেকে 3000 বসায় এই সি এর ভ্যালুটা বের করেন ক্যালকুলেশন করে, দেখবেন সি এর ভ্যালু পাবেন হচ্ছে 33.33 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা সি এর ভ্যালু পাবেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, আরেকটা আনসার হয়ে গেল, ঠিক আছে। আমাদের কাছে দুইটা জিনিসই চাইছে, তাহলে আমাদের এই ম্যাথটা এভাবেই সলভ করতে হবে, ঠিক আছে। এখানে এই ম্যাথে কারো প্রবলেম থাকলে বলতে পারেন, দেখি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা এই ম্যাথটা করব, ম্যাথটা সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, প্রথমে একটু থিওরি চিন্তা ভাবনা করি। দেখেন এখানে ভোল্ট মিটার, ভিএম মানে হচ্ছে একটা ভোল্ট মিটার, এখানে আর একটা ভোল্ট মিটার, ঠিক আছে। এই ভোল্ট মিটার কানেকশন করার ফলে আপনার কিন্তু কোনো কিছুই পরিবর্তন হবে না, এরকম চিন্তা ভাবনা করা লাগবে। কারণ হচ্ছে যে আপনার ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই বেশি, এজন্য এই ভোল্ট মিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, ওকে। এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা আমাদের প্রশ্নটা একটু দেখি। প্রশ্নের মধ্যে এখানে যে আমাদের ভোল্ট মিটার কানেক্ট করা আছে না, এই ভোল্ট মিটারের পার্ট চাইছে। সুতরাং এই ভোল্ট মিটারের পার্ট আমরা কয়েকভাবে বের করতে পারি। তো আমি খুব কম লিখা লাগে এরকমভাবে বের করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা প্রথমে এই সার্কিটের ইম্পিডেন্সটা দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের চিন্তা ভাবনা করা লাগবে যে, দেখেন চিন্তা ভাবনা করা লাগবে এটা কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট, ঠিক আছে। এখানে যে ভোল্ট মিটার আছে ওইটা আমাদের হিসাবে কাউন্ট করব না এখন, ঠিক আছে। ভোল্ট মিটার নাই চিন্তা করব, এখানে যে দুইটা ভোল্ট মিটার আছে নাই চিন্তা করব, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দুইটা ভোল্ট মিটার মুছাই দিলাম, ঠিক আছে। আচ্ছা,
দেখেন প্রথমে আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করি। ইম্পিডেন্সটা কত হবে? তাহলে যেটি হচ্ছে আমাদের এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কত আছে 4.7 এবং 3.3 যোগ করলে কত হয়? 8 হয়। এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত আছে বলেন তো? ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে 30 মাইনাস হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 10। এই জিনিসটা তাহলে এখানে আমরা কত পাইলাম? 8 প্লাস জে অফ 20। আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেললাম। ঠিক আছে, এখন টোটাল ইম্পিডেন্সটারে আমরা পোলার ফর্মে কনভার্ট করে ফেলবো। কারণ হচ্ছে যে পোলার ফর্মেই আমরা নর্মালি বেশি করি। কারণ হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, এখানে কিলো ওহমে আছে না, কে দিতে বলে গেছিলাম। আচ্ছা, এটু করে আমরা একটু পোলার ফর্মে কনভার্ট করি তো, দেখেন কত আসে। পোলার ফর্মে কনভার্ট করার পর আসে হচ্ছে 21.54, অ্যাঙ্গেল হচ্ছে 68.2 কিলো ওহম। এটা আমরা পোলার ফর্মে কনভার্ট করছি, শুধু অন্য কোনো কিছুই করি নাই। এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্টটা বের করে ফেলা। এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে না সোর্স থেকে, ওইটা বের করে ফেলা। আইটি টোটাল কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে? 150। ইম্পিডেন্স কত দেওয়া আছে? 21.54 এবং অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 68.2। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশন করার পর আমরা পাবো টোটাল কারেন্টটা। ক্যালকুলেশন করি, তাহলে 6.96 এবং অ্যাঙ্গেলটা কত পাবো? অ্যাঙ্গেলটা হচ্ছে 68.2 এম্পিয়ার পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্টটাও বের করে ফেলছি, টোটাল ইম্পিডেন্সটাও বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি একটু চিন্তা ভাবনা করেন তো। দেখেন, আচ্ছা, এখন আমরা কেবিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা নর্মালভাবে চিন্তা ভাবনা করেও আমরা আগাইতে পারি। ঠিক আছে, নর্মালভাবে আগানো যায়, অথবা আমাদের যে 4 আচ্ছা দেখেন, এখানে আমাদের এই সার্কিটের আড়াআড়িতে টোটাল ভোল্টেজ আছে 150। এখন এই 150 আছে না, এই 150 যে আছে, ওই 150 থেকে যদি আমরা এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজটা যদি আমরা ভাত দিয়ে দিই, তাহলেই তো আমরা কি পাওয়া যাব? এই বাকি এটুকুর ভোল্টেজ, এইটুকুর ভোল্টেজই তো আমাদের V1 নাকি? এখানে আমাদের V1 এবং V2। দেখেন, আমরা একবার বলতেছি, বুঝতে অসুবিধা হইতেছে হয়তো বা, এই জন্য বলতেছি। দেখেন, এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 150। এই টোটাল ভোল্টেজটা থেকে যদি এই রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ আছে ওইটা যদি বাদ দিই, তাহলে কি এইটুকুর আড়াআড়ি, সবটুকুর আড়াআড়ি ভোল্টেজ পাওয়া যাবো না এইটুকুর? ঠিক আছে না? এই জন্য আমরা কি করব, টোটাল ভোল্টেজটা থেকে এটার আড়াআড়িতে ভোল্টেজটা বাদ দিয়া আমরা V1 বের করে ফেলবো। ঠিক আছে, দেখেন তাহলে V1 বের করে ফেলি। VM1 হবে যে আমাদের টোটাল ভোল্টেজ কত? 150। অ্যাঙ্গেল কত? 0। না দিলেও প্রবলেম হবে না, আপনারা যখন বের করবেন তখন কমপ্লেক্স ফর্মে গিয়ে ক্যালকুলেটর চাপবেন। আর এখন কারেন্ট,
এই যে এর আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে এখানে কারেন্ট কত? কারেন্ট আমরা কিন্তু পাইছিলাম। কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 6.96, অ্যাঙ্গেল হচ্ছে 68.24। এখন এই কারেন্টের সাথে এই রেজিস্ট্যান্সের ভ্যালু গুণ করতে হবে 4.7। এখন ক্যালকুলেশন করো। এখন ক্যালকুলেশন করার পর এটুকু আপনি ক্যালকুলেটরে তুলে ফেলবেন, ঠিক আছে? এটুকু ক্যালকুলেটরে ডাইরেক্ট করে ফেলবেন। এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, আর এটুকু হচ্ছে আমাদের এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ, আর এটা হচ্ছে টোটাল কারেন্ট এবং এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন ক্যালকুলেটর চাপবেন। 141 অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল কত হয়? 12.43 ডিগ্রি ভোল্ট, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমাদের আরেকটা কি চাইছে? এখানে V2 চাইছে। এই যে V2, তাহলে এই V2টা আমরা কিন্তু একইভাবে বের করে ফেলবো, ঠিক আছে? দেখেন আমরা কি করব, আমি একটু বোঝানোর সুবিধার্থে একটু মুছাইতেছি। আমরা এই যে দুইটারে মার্কিং করলাম, এই দুইটারে কি করব, একটা ইম্পিডেন্স কল্পনা করব, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই টোটাল ভোল্টেজ থেকে এই ইম্পিডেন্সের আড়াআড়িতে কি ভোল্টেজ আছে ওইটা মাইনাস করে দেব। টোটাল ভোল্টেজ থেকে আমি যে মার্কিং করলাম ওইটা ইম্পিডেন্সের আড়াআড়িতে ভোল্টেজটা মাইনাস করে দেব। তাইলেই আমরা কি পাই যাব? V2 পাই যাব, মানে এই ভোল্ট মিটারের পার্ট পাই যাব। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখেন আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে 150, অ্যাঙ্গেলটা শূন্য আছে সুতরাং দিলাম না। এখন আমাদের কাজ হচ্ছে কারেন্টটা লেখা। এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে কারেন্ট কি ফ্লো হইতেছে? এই কারেন্ট কিন্তু ফ্লো হইতেছে 6.96 অ্যাঙ্গেল কত? 68.24, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখন ইম্পিডেন্সটা কত? এই যে এই ইম্পিডেন্সটা গুণ করা লাগবে। ইম্পিডেন্স হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে 4.7 ইন প্লাস j of 30, ঠিক আছে? এখন এটুকু আপনি ক্যালকুলেটর তুলেন, ক্যালকুলেটর তুললে হয়ে যাবে। ক্যালকুলেটর তোলার পর আপনি পেয়ে যাবেন হচ্ছে যে BM2, ঠিক আছে? তো ও, আমাদের একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা একটু বলে দেই। এখানে দেখেন অ্যাঙ্গেলের আগে মাইনাস আসার কথা একটা, ঠিক আছে? মাইনাসটা দেই নেই আমরা, তো কারেন্টের এখানে মাইনাস দিয়ে দেওয়া লাগবে একটা, এখানেও আমাদের কি করা লাগবে, একটা মাইনাস দেওয়া লাগবে, ঠিক আছে? এখন ঠিক আছে, ঠিক আছে, এভাবেই আগাইতে হবে, এভাবেই ম্যাথগুলা সলভ করা লাগবে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের একটা আনসার। আচ্ছা, কত আসলো ক্যালকুলেট চাপার পর? আপনারা চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন বোঝার সুবিধার্থে। আচ্ছা, কত আসলো? ক্যালকুলেটর চাপেন। 73.23 অ্যাঙ্গেল হচ্ছে 139.9 ডিগ্রি ভোল্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের আরেকটা আনসার।
এভাবে ম্যাথ করা লাগবে। এখন কথা হচ্ছে ম্যাথটা আরেকবার দেখার চেষ্টা করেন, বুঝতে অসুবিধা হয় কিনা ম্যাথে, হলে নয়তো আগাবো আর কি। আচ্ছা, এই ম্যাথটা আজকে আমাদের মোটামুটি ম্যাথটা শেষ করে আজকে ক্লাসটা শেষ করে দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নের মধ্যে কি আছে। প্রথমে দেখেন একটা সার্কিট দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, একটা সার্কিটের মধ্যে এখানে দেখেন একটা এলিমেন্ট আছে, এখানে এলিমেন্ট আছে মানে উপাদান আছে, এখানে উপাদান আছে, কিন্তু এই উপাদানে কি করতেছে যে আপনার 600 ওয়াট নিতেছে এবং রিয়াক্টিভ ভোল্টেজ দেখেন, রিয়াক্টিভ ভোল্টেজটা কত, 0। তার মানে আমরা এখানে এটুকু বুঝতে পারলাম যে এখানে আর আছে, ঠিক আছে। এখানে VAR মানে রিয়াক্টিভ ভোল্টেজ আছে কিন্তু প্রকৃত পাওয়ার কোনো কিছুই নিতেছে না, এবং এখানে দেখেন একটা এল দেওয়া আছে। সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে কি আছে, এখানে একটা এল আছে, এখানে মানে পিওর একটা এল আছে যার মধ্যে কোনো ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই। তারপর এইখানে কি আছে, পিওর একটা সি আছে যার ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি চাইছে, বলতেছে যে ডিটারমাইন দ্য আই জেড পাওয়ার ফ্যাক্টর এবং কারেন্ট কম্পোনেন্ট। তার মানে আমাদের বের করা লাগবে টোটাল কারেন্ট, টোটাল ইম্পিডেন্স, পাওয়ার ফ্যাক্টর এবং কারেন্ট কম্পোনেন্ট বলতে এখানে আর, এল এবং সি এর মানও আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। ওকে, আচ্ছা, এখানে পাওয়ারের যে বিষয়টা আমরা জানি যে এসি সার্কিটে পাওয়ার হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। আমরা কিন্তু এই সব বিষয় আগে পড়ে আসছি, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ভোল্টেজ কত গিভেন দেওয়া আছে, কি একটু দেখি, গিভেন ভোল্টেজ দেওয়া আছে 100 এবং অ্যাঙ্গেল দেওয়া আছে 0 ডিগ্রি। সুতরাং 100 0 ডিগ্রি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, তারপর কি দেওয়া আছে আমাদের, পাওয়ার টোটাল পাওয়ারটা কত বলেন তো, টোটাল পাওয়ারটা লেখা সুন্দর হয় নাই, সুতরাং আরেকবার লেখার চেষ্টা করি। টোটাল পাওয়ারটা হচ্ছে যে এ নিতেছে 600 আর দুইটা এ নিতেছে 0 0 করে, সুতরাং 600ই হবে আমাদের টোটাল পাওয়ার, 600 ওয়াট। ওকে, আচ্ছা, VAR রিয়াক্টিভ পাওয়ার আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, কিউ কত দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের এই যে ইন্ডাক্টর আছে না, কিউ এল থেকে আমরা কিউ সি মাইনাস করে দেব, মানে তাইলে কিউ এল কত দেওয়া আছে 700, আর এখানে কত দেওয়া আছে, মানে ক্যাপাসিটর থেকে ক্যাপাসিটর যেহেতু বড়, মানে মূলত ডিফারেন্স হবে এখানে, ঠিক আছে, ডিফারেন্স হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু আমাদের ক্যাপাসিটরটা বড়, এই জন্য আমরা কি লিখব, কিউএল মাইনাস কিউসি মাইনাস কিউএল, ঠিক আছে। তাহলে কিউএল কত আছে আমাদের, একটু মুছাই দিই, এইগুলো লাগবে না। কিউএল কত, কিউসি হচ্ছে আমাদের পেস লাগতে সেকেন্ড, আচ্ছা, কিউসি হচ্ছে 1500 কেভিএ এবং কিউএল কত 700, ক্যালকুলেশন করার পর কত থাকে 800। একক কি, রিয়াক্টিভ পাওয়ারের একক কি, কেভিএ।
ঠিক আছে, এখন আমরা KVA, এখানে KVA আছে না, VA রিয়েক্টিভ পাওয়ারের আগে হচ্ছে VAR, আর আমরা এখানে কেতে দেওয়া নাই তো, শুধু ভি দেওয়া আছে, সুতরাং এখানে আমরা কেটা মুছাই দেব। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের রিয়েক্টিভ পাওয়ারটা বের করে ফেলছি। তাহলে রিয়েক্টিভ পাওয়ারের সূত্রটা কি জানি আমরা, বলেন তো? রিয়েক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু কি জানি আমরা, কিউ ইকুয়াল টু ভি ইন্টু ও, ঠিক আছে তো। আচ্ছা, আমরা এখানে দুইটা পাওয়ার কিন্তু অলওয়েজ আমরা এখানে জানি, একটা হচ্ছে টোটাল পাওয়ার মানে প্রকৃত পাওয়ার, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন আমরা এখানে এটা হচ্ছে যে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আপাত পাওয়ার, মানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এইখান থেকে এস এর ভ্যালুটা বের করে ফেলতে পারি না, যেহেতু কিউ এবং পি এর মান জানি, সুতরাং এস এর ভ্যালুটা বের করে ফেলি। এস এস হচ্ছে আপাত পাওয়ারের সূত্র কি, ভিআই সমান এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি বলেন তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি কত, 600 স্কোয়ার, কিউ কত, 800 স্কোয়ার। আচ্ছা, এখন ক্যালকুলেশন করেন তো। ক্যালকুলেশন করার পর এস এর ভ্যালুটা পাওয়া যায়। এস এর ভ্যালু হচ্ছে 1000। আচ্ছা, আমরা এখানে লিখি এস এর ভ্যালু হচ্ছে 1000 ভিএম একক। ঠিক আছে, এখন দেখেন এস ইকুয়াল টু কি, ভিআই। তাহলে ভিআই সমান এটা, তাহলে আমরা এখানে ভিআই সমান এটা লিখা আয়ের মান বের করতে পারি না? বের করতে পারি। দেখেন, আমরা এখন পিআই সমান জানি হচ্ছে 1000 জানি। ওকে, তাহলে আমরা আই সমান বের করতে পারি। আই হচ্ছে 1000 বাই ভি এর ভ্যালু, ভিটা যদি এখানে চলে আসে, 1000 বাই ভি এর মান কত জানি আমরা, ভি এর মান আমরা কিন্তু জানি কত, পি এর মান হচ্ছে যে 100। এখন ক্যালকুলেশন করলে কত পাই, 10 এম্পিয়ার পাই না? লিখা ভালো হয় না। 10 এম্পিয়ার। ওকে, আমরা আই পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা কি বের করতে পারি, টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি, জেড ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি কত, আমরা তো জানি কত, 100। ওকে, এবং আইটা কত পাইলাম, 10 পাইলাম। তাহলে টোটাল ইম্পিডেন্সটা কত পাইলাম ক্যালকুলেশন করার পর পাচ্ছি হচ্ছে 10 ওহম। ঠিক আছে, এখন হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরটা আমাদের লাগবে, জেডের অ্যাঙ্গেল লাগবে না, এজন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর লাগবে।
তো এখানে যে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে না, এই সার্কিটের আমরা কি জানি, পাওয়ার কিন্তু জানি। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারি। তো পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা কি? পাওয়ার ফ্যাক্টরটা আমরা পাওয়ার মানে ওয়াট এবং পাওয়ার বাই হচ্ছে যে ভিএ মানে আপাত পাওয়ার এস আছে না, এস না যদি ভাগ করি তাহলে পাই যাই ওয়াট কত পাইছিলাম 600 এবং আপাত পাওয়ার কত পাইছিলাম 100, ও সরি 1000 পাইছিলাম। আপাত পাওয়ার 1000 পাইছিলাম, এই যে এইখানে 1000 পাইছিলাম যেটা, ঠিক আছে। ক্যালকুলেশন করার পর এইখানে আমি সরি শুধু ভুল হইতেছে, পাওয়ার ফ্যাক্টর বের করতেছি পি লিখে রাখছি cos থিটা। আচ্ছা, এখন ক্যালকুলেশন করার পর আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাওয়া যাই 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমরা cos থিটা পাই গেলাম। এবং সার্কিট কম্পোনেন্ট, এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কি আছে, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর আছে না, ওইগুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, আমাদের জায়গার স্বল্পতা, এজন্য আরও আমরা জুম আউট করে নিলাম, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয় আমাদের। হ্যাঁ, এজন্য। আচ্ছা দেখেন, এখন আমরা লিখতে পারি সার্কিট কম্পোনেন্ট ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, আই স্কোয়ার আর, ঠিক আছে। এখন এই ডাব্লিউ এর মান জানি, আই এর মান জানি, আর এর মান জানি না। তাহলে আর এর মান হচ্ছে যে আর ইকুয়াল টু ডাব্লিউ বাই আই স্কোয়ার। এখন ডাব্লিউ কত, মানে পাওয়ার আর কি, তো পাওয়ার কত 600, এবং আই কত, আই হচ্ছে 10 স্কোয়ার। তাহলে 100 রে যদি 6 দিয়ে 600 রে ভাগ করেন তাহলে কত পাইছেন 6 ওহম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল অলরেডি। ওকে, লেখা কোথায় গেল, দৌড়। আচ্ছা, দুঃখিত, আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য হঠাৎ স্লাইডটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আর আগাইতে পারতেছি না, আপনারা 18 নম্বর ম্যাথটা করে ফেলবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যদি না বুঝেন তাহলে আমাকে ইনবক্স করবেন। আর আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফে কিন্তু করে দেওয়া আছে ম্যাথটা, হ্যাঁ দেখবেন। হ্যাঁ, তারপরে ওই ম্যাথটা যদি বুঝে থাকেন এই ম্যাথটা করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে সিরিজ সার্কিট আরও কিছু ম্যাথ করব, ঠিক আছে। ধন্যবাদ এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।